দর্শক বন্ধুরা নমস্কার। আজকের জীবনের আলোতে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা হাজার হাজার পরিবারের বুকের কথা। অটিজম এই শব্দটা শুনলেই অনেক মায়ের চোখে জল আসে, অনেক বাবার বুক ভারী হয়ে যায়। আজ আমাদের সাথে আছেন শ্রদ্ধেয় জয়দেব শাস্ত্রীজি। শাস্ত্রীজি, আপনাকে অনেক অনেক স্বাগত। ধন্যবাদ। এবং যে মা বাবার আজ এই পর্বটা দেখছেন, আমি তাদের বলতে চাই, আপনারা একা নন, আমি আছি আপনাদের সাথে। একদমই তাই, এবং অটিজম নিয়ে এর আগে কেউ কথা বলেনি। শাস্ত্রীজি কলকাতার মিতালি চক্রবর্তী আমাদেরকে লিখেছেন খুব সুন্দর একটা মেসেজ। তার 7 বছরের ছেলে অটিস্টিক। সে কথা বলে না, চোখে চোখ রাখে না। তিনি জানতে চাইছেন এটা কি তার সন্তানের কপালে লেখা ছিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, তিনি কি কোনো ভুল করেছিলেন? মিতালি দেবীর এই প্রশ্নটা পড়ে আমি কিছুক্ষণ চুপ হয়ে যাচ্ছি। কারণ এই প্রশ্নের আড়ালে আসলে একটাই কথা আছে, আমি কি দোষী? আমি সবার আগে বলতে চাই না, একটুকু না। ভগবান যখন কোনো বিশেষ সন্তান পৃথিবীতে পাঠান, তিনি সাধারণ মায়ের কাছে পাঠান না, তিনি খুঁজে খুঁজে অসাধারণ মা বেছে নেন। কারণ এই সন্তানকে বহন করার শক্তি সবার থাকে না। আর কপালে লেখা ছিল কিনা সেটা সত্যি, কিন্তু কপালে শুধু পরীক্ষা লেখা থাকে না, পুরস্কারও লেখা থাকে। সেই পুরস্কারটা খুঁজে বের করাই আমাদের কাজ। খুব ভালো কথা বলেছেন শাশুড়ি। অটিজম নিয়ে আপনার নিজের জীবনে কোনো অভিজ্ঞতা আছে? যেমন ধরো কোনো ঘটনা যা আপনি কখনো ভুলতেই পারেননি? একদম আছে। বছর 15 আগের কথা বলছি, হ্যাঁ। হাওড়ার এক পরিবার, বাবা ছোট ব্যবসায়ী, মা গৃহিণী। তাদের একটাই ছেলে, বয়স 5, কথা বলে না, চোখে চোখ রাখে না, নিজের হাত দেখে হাসে। পাড়ার লোক বলতো পাগল, আত্মীয়রা বলতো আগের জন্মের পাপ পাপ করেছিস তাই জন্ম দিয়েছিস একে। সেই মা একদিন ছেলেকে নিয়ে আমার কাছে এলেন, জিজ্ঞাসা করলেন, শাস্ত্রীজি এর ভবিষ্যৎ কি? আমি তার কুষ্টিটা দেখলাম, তার হাতটাও দেখলাম। বৃহস্পতি পঞ্চম ভাবে, বুধ উচ্চে, চন্দ্র একটু দুর্বল। আমি বললাম, এই ছেলে অন্যরকম কিন্তু অসাধারণ, এর ভেতরে একটা বিশেষ প্রতিভা লুকিয়ে আছে, সেটা খুঁজে বের করুন। সেই মা হাল ছাড়েননি, বিশেষ বিশেষ স্কুলে ভর্তি করলেন, প্রতিদিন একসাথে বসে ছবি আঁকতেন। আজ সেই ছেলের বয়স 20 বছর, সে একজন পুরস্কার জয়ী চিত্রশিল্পী। তার আঁকা ছবি বিদেশে বিক্রি হয়। সেই মা আমাকে ফোন করে বলেছিলেন, শাস্ত্রীজি আপনি সেদিন না বললে আমি হয়তো থেমে যেতাম। সেই একটা ফোনের জন্যই আমি এই কাজগুলি করি, সেই ফিডব্যাকের জন্যই। একদমই তাই। এবং শাস্ত্রীজি, জ্যোতিষ শাস্ত্রে এই অটিজম নিয়ে কি কোনো ব্যাখ্যা আছে? আচ্ছা, কোন গ্রহ এর পেছনে থাকে অটিজমের পেছনে? খুব দারুণ কথা বলেছো তুমি। অবশ্যই আছে। জ্যোতিষ হলো মানুষের জীবনের মানচিত্র। সেই মানচিত্রে সব কিছুরই ছাপ থাকে। প্রথমত বুধ গ্রহ। বুধ হলো বুদ্ধি, কথা বলা আর স্নায়ুতন্ত্রের কারক। বুধ যদি দুর্বল হয় বা পাপ গ্রহের দৃষ্টিতে পড়ে, তাহলে শিশুর যোগাযোগে, কথায় বিলম্ব হতে পারে। দ্বিতীয়ত চন্দ্র। চন্দ্র হলো মন আর আবেগের প্রতীক। চন্দ্র যদি রাহু বা কেতুর সাথে থাকে, শিশু নিজের আলাদা জগৎ তৈরি করে নেয়। এটা দুর্বলতা নয়, এটা গভীর অন্তর্জগতের প্রকাশ। তৃতীয়ত রাহু। রাহু যখন লগ্নে বা পঞ্চম ভাবে থাকে, সেই শিশু সাধারণ নিয়মের বাইরে চিন্তা করে। এরা প্রায় অসাধারণ মেধার অধিকারী, কিন্তু সেই মেধা প্রকাশের পথটা একটু আলাদা। চতুর্থত শনি। শনি পঞ্চম ভাবে প্রভাব ফেললে বিকাশ ধীর হয়, কিন্তু শনি মানে বন্ধন নয়, শনি মানে দেরিতে হলেও দৃঢ় সাফল্য। জ্যোতিষ শুধু ভবিষ্যৎ বলে না, জ্যোতিষ বলে কোন পথে হাঁটলে সেই ভবিষ্যৎ উজ্জ্বল হবে, বুঝলে? এবং সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে উজ্জ্বল করার ভবিষ্যতের দায়িত্বই আপনি নিয়েছেন। এবং অনেকেই বলেন শাস্ত্রীজি যে অটিজম তো ডাক্তারের বিষয়, জ্যোতিষীর কাছে যাওয়ার দরকারই নেই। আপনি এই প্রশ্নের কিভাবে উত্তর দেবেন? সত্যি কথা বলতে সঠিক প্রশ্ন করেছো তুমি, সঠিক প্রশ্ন। এবং আমি এর উত্তর খুব পরিষ্কার করে দিতে চাই। ডাক্তার বলেন জানো কি কি হয়েছে, থেরাপিস্ট বলেন
কিভাবে সাহায্য করবেন, শিক্ষক বলেন কিভাবে এগিয়ে নেবেন, কিন্তু একজন অভিজ্ঞ জ্যোতিষী বলেন কেন এই পরিস্থিতি এলো এবং এর মধ্যে দিয়ে কোন পথে হাঁটলে আলো পাবেন। এই প্রশ্নের উত্তর ডাক্তারের কাছে নেই, স্কুলের কাছে নেই। আমার কাছে আসলে একজন মা বাবা জানতে পারেন তার সন্তানের কোষ্ঠীতে কোন গ্রহের প্রভাব ফেলেছে, কোন দিকে তার লুকোনো প্রতিভা আছে, কোন সময়কালে উন্নতি আসবে, বাড়ির কোন পরিবেশ তার মানসিক শান্তির জন্য ভালো। ডাক্তার আর জ্যোতিষী এরা দুই শত্রু নয়, এরা দুই পথ যারা একই গন্তব্যে পৌঁছায়, বুঝলে? গন্তব্য একটাই। পরের যেটা আমার মাথায় আসছে, আচ্ছা বাস্তু যে শাস্ত্রে এর ক্ষেত্রে কি কোনো ভূমিকা রাখতে পারে? আর ঘরের যে পরিবেশ এটা কি সন্তানের উপর প্রভাব ফেলতে পারে? দারুণ কোশ্চেন বলেছো। তুমি নিশ্চয়ই অনেক জ্ঞান রাখো, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ এবং অনেক পরিবার এটা জানেন না। বাস্তুশাস্ত্র বলে আমাদের ঘরের শক্তি আমাদের মনের উপর সরাসরি প্রভাব ফেলে। উত্তর পূর্ব দিক অর্থাৎ ঈশান কোণে শিশুর পড়ার বা খেলার জায়গা রাখুন। এখানে থেকে ইতিবাচক শক্তি প্রবাহিত হয়, মস্তিষ্ককে শান্ত রাখে। শিশুর ঘরে সবুজ আর হালকা নীল রং ব্যবহার করুন, এই রং বুধ ও চন্দ্রের শক্তি বাড়ায়। অটিস্টিক শিশু হঠাৎ তীক্ষ্ণ শব্দে কষ্ট পায়, বাস্তুমতে দক্ষিণ পশ্চিম দিক থেকে শব্দের উৎস সরিয়ে রাখুন। সন্ধ্যায় চন্দন বা হলুদ রঙের ধূপ জ্বালান, পরিবেশের সাত্ত্বিক শক্তি আসে, শিশুর মন শান্ত হয়। এগুলি করতে একটাও টাকা লাগে না, কিন্তু ফলাফল অনেক সময় অবাক করে দেয়, বুঝলে? অনেক অবাক করে দেয়। খুব ভালো কথা বলেছেন এবং শাস্ত্রী মানে আমার যে প্রশ্নটা, জ্যোতিষ প্রতিকার হিসেবে কি করা যেতে পারে? কোনো মন্ত্র বা কোনো উপায়ের দ্বারা কি এই যে পরিবারগুলো যদি অনুসরণ করে তাহলে কি কোনো উপায় পেতে পারে? আহ, দেখো, আমি কিছু প্রতিকারের কথা বলেছি বা বলবো, তবে মনে রাখবেন কোষ্ঠী না দেখে সব পরামর্শ সবার জন্য নয়। তবু একটা বেসিক জানাচ্ছি। বুধের শক্তির জন্য প্রতি বুধবার সবুজ মুগ ডাল দান করুন, 108 বার বুধের মন্ত্র জপ করুন। চন্দ্রের শক্তির জন্য প্রতি সোমবার শিশুর মাথায় একটু গঙ্গা জল ছিটিয়ে দিন। ঘুমানোর আগে মহামৃত্যুঞ্জয় মন্ত্র একবার পাঠ করুন। শিশুর পাশে বসে রাহুকেতু প্রশমনে শনিবার কালো তিল ও নারকেল দান করুন। রত্ন যদি বিষয় বলি তাহলে পান্না পাথর বুধকে শক্তিশালী করে, কিন্তু বিনা পরামর্শে রত্ন পরাবেন না, ভুল রত্ন উল্টো ফল দিতে পারে। আর সবচেয়ে বড় প্রতিকার হলো মায়ের ভালোবাসা। সেই ভালোবাসার সামনে কোনো গ্রহ কোনো দশা টিকতে পারে না, তাই তো নাকি? একদমই তাই। মায়ের ভালোবাসা বড় প্রতিকার। একদমই মায়ের স্নেহ, মায়ের ভালোবাসা। আচ্ছা যে মা-বাবারা এখন দেখছেন আমাদের অনুষ্ঠান, তাদের মনে একটাই প্রশ্ন, আমার সন্তান কি কোনোদিন ভালো হবে? আপনি কি তাদের বার্তা দেবেন? আমি একটা কথা বলি, যে শিশু কথা বলে না সে ভাবে সবচেয়ে বেশি। যে শিশু চোখ রাখে না সে দেখে সব কিছু। যে শিশু নিজের জগতে থাকে তার জগৎ আমাদের চেয়ে অনেক বেশি সুন্দর। বিজ্ঞান বলছে অটিস্টিক শিশুরা প্রায় গণিতে, সঙ্গীতে, চিত্রকলায়, প্রযুক্তিতে অসাধারণ হয়। জ্যোতিষ বলছে এরা বিশেষ কর্মফল নিয়ে আসে। আধ্যাত্মিকতা বলছে ঈশ্বর তার বিশেষ দূতদের এইভাবেই পাঠান। আপনার সন্তান ভার নয়, আপনার সন্তান আশীর্বাদ। শুধু সেই আশীর্বাদের ভাষাটা বুঝতে একটু বেশি সময় লাগে। থামবেন না, হাল ছাড়বেন না, কারণ প্রতিটি অন্ধকার জন্মছকে একটা সূর্য লুকিয়ে থাকে। এটা মানতে হবে, বুঝতে হবে, জানতে হবে। আর না জানলে আমি তো আছি। একদমই তাই, সরাসরি যোগাযোগ করুন। সমস্ত সমস্যার সমাধান কিন্তু আপনি করবেন। খুব সুন্দর ব্যাখ্যা দিলেন। অটিজম নিয়ে আজকে কথা বলছি এবং পরের যে প্রশ্নটা আমার মাথায় আসছে, আজকের বিষয় কি কিছু কবিতার ভাষায় বলা যেতে পারে? কবিতা বলবো তাহলে? যে ফুল গন্ধ দেয় না সে কি ফুল নয়? যে শিশু কথা বলে না সে কি ভালোবাসে না? ঈশ্বর কিছু মানুষকে ভিন্ন ভাষায় তৈরি করেন, যে ভাষা বুঝতে হৃদয় লাগে, কান নয়। এই ভাষাটা শিখুন, আপনার সন্তান তখন আপনার সাথেই কথা
বলছে। খুব ভালো বলেছেন এবং আপনার এত জ্ঞান আপনি ইনস্ট্যান্ট কবিতাও বানিয়ে দিলেন। আচ্ছা, যে পরিবারগুলো এই পরিস্থিতি বা এই সিচুয়েশনে আছেন, তাদের জন্য সংক্ষেপে কি করণীয় যদি বলেন? ৫টা কথা মনে রাখুন। ১, ডাক্তার প্রথমে, বিশেষজ্ঞ, চিকিৎসক ও থেরাপিস্টের পরামর্শ নিন। এটা কোনো দিন বাদ দেবেন না, এটা মাথায় রাখবেন। ২, বিশেষ বিদ্যালয়, তো অটিস্টিক শিশুর জন্য বিশেষ শিক্ষার পরিবেশ দরকার। সাধারণ স্কুলের চাপ তাকে আরও গুটিয়ে দেয়। ৩ নম্বর, কোষ্ঠী নিয়ে আসুন। সন্তানের সঠিক জন্ম তারিখ, সময়, জায়গা নিয়ে একজন অভিজ্ঞ জ্যোতিষীর কাছে আসতে হবে আপনাকে। জেনে নিন কোন গ্রহর প্রভাব ফেলছে, কোন পথে এগোবেন। ৪ নম্বর, বাড়ির পরিবেশ বদলান, বাস্তু মেনে শিশুর ঘর সাজান। শান্ত পরিবেশ তার মনকে সাহায্য করবে। ৫ নম্বর, মা নিজেও সুস্থ থাকুন। মা যদি ভেঙে পড়েন, সন্তান সেটা টের পায়। মায়ের শক্তি সন্তানের প্রথম ওষুধ। খুব ভালো কথা বলেছেন। এবং শাশ্বতী, আজকে আমরা জানলাম যে আপনার একটি আশ্রম আছে যেখানে বিশেষভাবে অটিস্টিক শিশুদের মানে বাচ্চাদের রাখা হয় এবং তাদের যত্নও নেওয়া হয়। এই আশ্রম সম্পর্কে যদি একটু কথা আমাদের দর্শক বন্ধুদেরকে বলেন এবং এটা কেন আপনি শুরু করলেন এবং ভাবনা আপনি কেন ভাবলেন? দেখো, এই প্রশ্নটা না আমার বুকের কাছের। আমি বছরের পর বছর ধরে দেখছি অনেক পরিবার আছে যারা সন্তানকে ভালোবাসে কিন্তু সঠিক পরিবেশ দিতে পারে না। অনেক মা আছেন যারা একা লড়াই করছেন, অনেক বাবা আছেন যারা অর্থনৈতিক চাপে ভেঙে পড়েছেন। শুধু পরামর্শ দিলেই তো দায়িত্ব শেষ হয় না, হয় কি? সেই ভাবনা থেকেই এই আশ্রমের জন্ম। তো এখানে শুধু থাকা খাওয়া নয়, একটা সম্পূর্ণ পরিবেশ তৈরি করা হয়েছে যেখানে প্রতিটি শিশু নিরাপদ, ভালোবাসায় ঘেরা এবং তার নিজস্ব গতিতে বিকশিত হওয়ার সুযোগ পাচ্ছে। আর এখানে যারা আসছে তারা একটা অন্যরকম পরিবেশ পরিবেশ পাচ্ছে। পাচ্ছে। এবং আশ্রম নিয়ে যেহেতু কথা বলছি, এই আশ্রমে কিভাবে শিশুদের দিন কাটে যদি একটু বলেন এবং কি ধরনের পরিচর্যা এখানে করা হয়? দেখো, এখানে প্রতিটা দিন শুরু হয় সূর্যের আলোয়, শঙ্খের আওয়াজে। সকালে ধ্যান ও প্রাণায়াম, যোগ। এই শিশুরা যখন শান্ত পরিবেশে নিয়মিত শ্বাসের অভ্যাস করে, তাদের উত্তেজনা কমে, মনোসংযোগ বাড়ে। যোগা করলে তাদের শরীরটাও কিন্তু অনেকটা বৃদ্ধি হয়। তারপর তাদের আগ্রহ অনুযায়ী কার্যকর্ম। কেউ ছবি আঁকে, কেউ মাটির কাজ করে, কেউ সঙ্গীত শেখে, কেউ নাচ শেখে, কেউ গান শেখে, সমস্ত রকম। আমরা জোর করি না, আমরা দেখি সে কোন দিকে স্বাভাবিকভাবে যায়, সেই দিকটাকেই আমরা তার শক্তি হিসাবে গড়ে তুলি। সব কিছু শেখানো হয় এখানে। বিকেলে প্রকৃতির মধ্যে সময় কাটানো, গাছ, মাটি, জল, এগুলি এই শিশুদের মনকে অদ্ভুতভাবে শান্ত করে। রাতে পরিবারের মতো একসাথে বসে খাওয়া, গল্প শোনা, ঘুমানো। এখানে কোনো শিশু একা নয়, কেউ আলাদা নয়, সবাই বিশেষ, সবাই অসাধারণ। হ্যাঁ, একদমই। সবাই খুব স্পেশাল এখানে। আর মানে আরেকটি বিষয় যেটা হলো যে আ আপনার যে আশ্রম আছে, আধ্যাত্ম আর বিজ্ঞান নিয়ে তৈরি এবং এই দুটো কি একসাথে চলে এই আশ্রমে? অবশ্যই। এবং এটাই এই আশ্রমের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। আমি বিশ্বাস করি বিজ্ঞান আর আধ্যাত্ম দুই নদী, দুটো আলাদা পথে বয় কিন্তু শেষে একই সমুদ্রে মেলে। তাই এখানে একদিকে আছে প্রশিক্ষিত থেরাপিস্ট, বিশেষ শিক্ষক যারা আধুনিক পদ্ধতিতে কাজ করেন, অন্যদিকে আছে মন্ত্র, ধ্যান, সাত্ত্বিক পরিবেশ যা শিশুর ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে। এই দুটো মিলিয়েই আমরা কাজ করি এবং ফলাফল আমরা নিজেরাই দেখছি। যে শিশু মাসের পর মাস একটাও কথা বলেনি, সে একদিন আশ্রমের উঠোনে দাঁড়িয়ে গান ধরেছে। সেই মুহূর্তটা কোনো ভাষায় বলা যায় না। যে শিশু কোনোদিন নাচতে পারে না, সে সুন্দর তালে তালে নাচ করছে, এটাই বড় পাওয়া। আচ্ছা শাস্ত্রীজি, যে মা-বাবারা তাদের সন্তানকে এই আশ্রমে রাখতে চান, তাদের কি বলবেন? এবং তার সঙ্গে, সঙ্গে সন্তানকে ছেড়ে দেওয়ার যে ব্যথাটা কিভাবে তারা সামলাবেন? কারণ আমি জানি কোনো মা তার সন্তানকে ছেড়ে দিতে চান না। এটা ছেড়ে দেওয়া নয়, এটা হলো সন্তানের জন্য সবচেয়ে ভালো পরিবেশটা বেছে দেওয়া। বুঝলে? বেছে দেওয়া নয়, বেছে দেওয়া। একটা বাগানে যদি একটা বিশেষ ফুল ফোটে, তাকে সাধারণ মাটিতে লাগালে সে বাঁচবে কিন্তু ফুটবে না। তাকে সঠিক মাটিতে সঠিক আলোয় রাখলে সে একদিন অসাধারণভাবে ফোটে। এই আশ্রম সেই মাটি। আর মা বাবারা, আপনারা সবসময়
কাছে আছেন, দূরত্ব শরীরের হয়, মনের হয় না। যে মা বাবার সন্তানের জন্য এই কঠিন সিদ্ধান্ত নিতে পারেন, তারা সত্যিকারের ভালোবাসা কি বোঝেন? বোঝেন কি? যদি বোঝেন তাহলে জানেন ভালোবাসাটা কি। আমার একটি প্রশ্ন মাথায় আসছে, সেটা হলো যে আহ, এই যে অটিজম বিষয়টা, অনেকেই অনেক কিছু নিয়ে চর্চা করে, আজকে ভীষণ ভালো একটা পর্ব আমরা পেয়েছি। এবং এই অটিজম যে সেই বাচ্চাটার মধ্যে আছে, মানে জন্মগত তো আমরা বুঝতে পারবো না, যখন বাচ্চা একটু একটু করে বড় হয় তখন আমরা বুঝতে পারি। অনেকে আছে বুঝতেও পারে না। আপনার কি মনে হয়, মানে এই অটিজম বিষয়টা কি আগে থেকে বোঝা সম্ভব? ছক দেখেও কি বোঝা সম্ভব? জন্ম যেদিন থেকে হচ্ছে সেদিন থেকে ছক দেখো, দেখে? সত্যি কথা বলতে আমি তোমাকে বলি, আমি জয়দেব শাস্ত্রী তো জ্যোতিষী, এবং জ্যোতিষ নিয়ে চর্চা করি দীর্ঘদিনের। হুম। তো আমি তোমাকে বলি, ধরো একটা বাচ্চা, আমাকে তুমি 5টা বাচ্চা রেখে দেবে, হুম। আমি ওদের দেখে বলে দেব যে এর মধ্যে কোন বাচ্চাটা তো এই ধরনের বাচ্চা, একটু স্পেশাল রয়েছে, আচ্ছা। স্পেশাল চাইল্ড। সত্যি কথা বলতে দেখো, আমাদের হয় না, আমরা শারীরিক প্রতিবন্ধী বলি, হুম। মানসিক বলি প্রতিবন্ধী। অনেকে আছে দেখো, শারীরিক দিক থেকে কারো পায়ের সমস্যা, হাতের সমস্যা, কিন্তু অনেকের আছে কারো মাথার ব্রেন অনেকটা ডেভেলপ হয়নি হুম। সেই জায়গা থেকে। এবার দেখা যাচ্ছে, আবার তুমি একই রকম বাচ্চা দেখতে, তুমি বুঝতে পারছো না, তুমি কিন্তু চিনতে পারছো না বাচ্চাটাকে, একই রকম বাচ্চা, একই রকম সবাই রয়েছে, খেলছে, কিন্তু ওর মধ্যে দিয়ে একটা বাচ্চা হয়তো ওর মনে মনেই খেলছে। ও কিন্তু কারোর সাথে বলে না, কথা বলছে না। ও ওর মতো ওর একটা জগতেই আছে। ও সবসময় একটা জিনিস নিয়েই বারংবার কাজ করে যাচ্ছে। এইটা হচ্ছে। এবার দেখা গেল ওর দিকে কেউ নজর দিচ্ছে না, কেউ ওকে দেখছে না। হঠাৎ করে ও রেগে গেল, চিল্লিয়ে উঠলো, ভেঙে ফেললো। তো এই যে হঠাৎ করে টেম্পটেড হয়ে যাওয়া, এবং সাধারণ বাচ্চাদের ক্ষেত্রে যদি 3বার হয় টেম্পটেড হয়ে যায়, ওরা 10বার টেম্পটেড হয়ে যাবে। ওরা শক্তি নিয়ে, কিন্তু এমনি এই বাচ্চাগুলি কিন্তু প্রচন্ড ভালো হয়। মানে আমার তো টানে এই বাচ্চাগুলি, আমি দেখলে কোথাও যদি আমি খুঁজে দেখি, আমি চলে আমার ভালো লাগে, মানে টানে এই বাচ্চাগুলি। আচ্ছা, আপনি তো অনেক জায়গায় ঘোরেন বা কাজের সূত্রে যান, বা আপনি আপনার যারা আসে দর্শক বন্ধু তাদেরকেও দেখতে হয়। তো সেক্ষেত্রে এরকম কোনো বাচ্চা আপনার কাছে এসছে, আপনার দেখে তখন কি মনে হয়েছে? যদি এসে থাকে তাহলে আপনার কি মনে হয়েছে তখন দেখে তাদের? দেখো, আমি চেম্বারে যাই, সেটা হলো আমার আসামে। হ্যাঁ, আচ্ছা। আসামে কামাখ্যাতে। এবার কামাখ্যাতে আমার কাছে আসে একটা বাচ্চা, বাবা মা তাকে নিয়ে আসে, তাকে দেখায়। বাচ্চাটা না দুষ্টুমি করছে, প্রচন্ড প্রচন্ড দুষ্টুমি করছে। মানে ওই তোমার ওই মানে একটা চেয়ারে বসেছে, আবার খাটের উপর লাফ দিয়ে উঠলো, জাম্প করে উঠলো, বসছে, এই করছে। কিন্তু ওর যে মুখমণ্ডলটা একটু আলাদা, মুখমণ্ডলের ফেসটা একটু একটু অন্য টাইপের। তো ওকে দেখে মনে হলো যে আমার ওরকম টাইপেরই বাচ্চাটা। কিন্তু আমি যেহেতু বাবা মা যদি খারাপভাবে বা কষ্ট পায়, আমি সেই নিয়ে আলোচনা করিনি, কিন্তু বাবা মা বললো যে ও কিন্তু এটাই। তো আমি বললাম, দেখবি ওর মধ্যে কিন্তু আমি একটা গুণ দেখতে পাচ্ছি, তোমরা কি দেখতে পাচ্ছ? তো বাবা মা বললো, ও গুণ কি, ও তো সারাদিন লাফিয়ে বেড়ায়, ও তো চেল্লায়, ই করে, ওকে নিয়ে আমরা অস্থির হয়ে গেছি, ওকে আমি কোথাও আশ্রমে ফাশ্রমে দিয়ে আসবো, মানে ও খুব বিরক্ত বাবা মাটা। তো মা কষ্টের সহিত বলল যে আপনার কাছে কোনো জানা আছে নাকি কোনো আশ্রম বা কিছু? আমি বললাম, আমার কাছে তো আর জানা মানে কি, মানে আমি তো একটা আশ্রম আছে। তো ওর মা বাবার নাম টাম লিখিয়ে আমাকে জানালো। তো আমি তোমাকে বলি, বাচ্চাটার মধ্যে যে গুণটা ওর বাবা মা যেটা যায় না, সেটা দেখলাম। আমি বললাম যে ও বাচ্চা খুব তাল জ্ঞান আছে। বললো, নাচ করবে? আমি বললাম, ওকে নাচ করবে? ও তখন আমার কাছে ফোনটা চাইলো। ওর এতই, ফোন থেকে ও সার্চ করে একটা গান বের করলো, গানটা চালিয়ে দিল, ও একা একাই নাচ করা শুরু করলো, এবং ওই নাচের ভিডিওটাও আমার কাছে আছে। তুমি ভাবো যে একটা বাচ্চা মধ্যে এত সুন্দর ট্যালেন্ট লুকিয়ে রয়েছে। ও কিন্তু অটিস্টিক বাচ্চা, ও কিন্তু অটিজম, ও কিন্তু মানে ওর মধ্যে কিন্তু অনেক কিছু গুণ, সেই গুণটাকে তোমাকে টেনে বের করতে হবে, সেইটা জানা দরকার। সেটা একজন জ্যোতিষী ছাড়া অন্য কেউ বুঝতে পারে না। এটা একজন ভালো অ্যাস্ট্রোলজার ছাড়া বুঝতে পারে না যে ওর মধ্যে কি গুণটা আছে। একদমই তাই। এবং এই যে আপনি এই বাচ্চাটির যে গুণটা বার করে আনলেন, যে উনি নাচতে ভালোবাসে বা বাচ্চাটি নাচতে ভালোবাসে, এটা কিন্তু সবার পক্ষে সম্ভব না, না। না, না। তাই জন্যই বোধহয় মানে ভগবানই আপনাকে দূত হিসেবে পাঠিয়েছে এবং ওরকম একটা আশ্রম আপনি তৈরি করেছেন। তো যাদের এই সমস্যাটা আছে তারা ঘাবড়াবেন না।
আমাদের সকলের প্রিয় জ্যোতিষবিদ কিন্তু সঙ্গে কিন্তু আছেন যদি আমাদের। সহযোগিতা থাকে, যদি সাধারণ মানুষের যদি সহযোগিতা থাকে, তাহলে হয়তো হয়তো অনেকে আমার এই শোটা দেখবে, এবং হুম, হুম, হুম। কেউ কারো যদি মনে একটু মানে থাকে যে না, আমি এই ছেলেটিকে বা আমি এই মানুষটিকে সাহায্য করব, যে এ যেন আরো অনেক বাচ্চাকে রাখতে পারে। আমি আমি আপনাদেরকে সবাইকে বলি চ্যালেঞ্জ দিয়ে, আমি যে আশ্রমটি তৈরি করেছি এবং সেখানে যদি মানে কি বলুন তো, মানে এই বাচ্চাদের না, সত্যি কথা বলতে এই বাচ্চাদের রাখতে মানে এদেরকে ট্রেনিং দিতে, মানে এদের সাথে একেকজনের সাথে একেকজন লোক রাখতে হয়। মানে এরকম একটা ব্যাপার। মানে এদের ধরো তুমি একটা বৃদ্ধাশ্রম করলে, সেখানে হয়তো ১০ জনের জন্য ৫ জন লোক রাখলে বা ১ জন ২ জন, মানে ঠিক আছে, ম্যানেজেবল। কিন্তু এই বাচ্চাদের একেকজনের সাথে খুব, তোমাদের খুব টেম্পটেড হয়ে যাবে। সবাই থাকতেও চায় না। মানে এই বাচ্চাদের বাবা-মারা জানে যে এই বাচ্চাদের সাথে কতটা লড়াই করতে হয়। এবার তারা বাবা-মা, তারা তাদেরকে জন্ম দিয়েছে তারা, এবং সেই জায়গা থেকে তাদের মধ্যে একটা টান আছে, রয়েছে, এবং সেইখান থেকে তারা অনেক কিছু সহ্য করে। কিন্তু কেউ কিন্তু সহ্য করে না, কেউ করবে না অন্য কেউ। কিন্তু আমি জানি না কেন আমাকে টানে। মানে এই বাচ্চাদের দেখলে আমার মধ্যে দিয়ে একটা মানে ভালোবাসা জেগে ওঠে। আর আমি এদেরকে একবার অন্তত, মানে দিনে একবার অন্তত হাগ করব। মানে আমার আমার ভালো লাগে। আমার জানি না, মন থেকে একটা ভালোবাসা আমার থাকে। হয়তো আমি ছিলাম কোনো জন্মে এরকম, তার জন্য হয়তো। তো আমার এই বাচ্চাদের উপরে একটা কোথাও একটা কানেকশন কাজ করে। সেই কারণে আমি, যদি আমার দ্বারা সম্ভব হয়, আপনাদের যদি সহযোগিতা থাকে, তাহলে আমি এই ধরনের কোনো বাচ্চাকে আমি, মানে যারা বাড়িতে রাখতে পারছে না, অসহ্য হয়ে গেছে, তাদেরকে আমার এখানে থাকবে। আর আপনাদের সবাইকে বলি, যে মা-বাবারা বাচ্চাদের রাখতে পারছেন না, অসহ্য হয়ে যাচ্ছেন, তারা একটু কন্টাক্ট করুন। আমি আছি। আপনার সন্তানকে একটা ভালো জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। হয়তো সেই ছেলেটা নরমাল ছেলেমেয়ের মতো বিহেভ না করলেও, সে কিন্তু এক্সট্রা কিছু অন্যরকম, একটা নরমাল ছেলে যেটা না পারে সেটা কিন্তু সে পারবে। এটুকু বলে দিতে পারি। একদমই তাই। যদি প্রপার একটা ট্রেনিং এর মধ্যে থাকে, একটা প্রপার অ্যাম্বিয়েন্স এর মধ্যে থাকে, তাহলে কিন্তু সেই বাচ্চাটাই নরমাল হয়তো বিহেভ করবে না, কিন্তু অনেক এমন অসাধারণ জিনিস করবে যেগুলো নরমাল মানুষের থেকে অনেক ভালো। এবং মানে আমি দেখেছি, মানে অনেকেই স্পেশাল চাইল্ড বলে, বাট অনেকেই এই অটিজম জিনিসটা জানেই না কি হয়। হুম, এবং তাদেরকে ছোট করে এবং বলে যে আচ্ছা পাগল। তো হুম। এই ক্ষেত্রে আপনি সমাজকে কি বার্তা দিতে চান, যারা ভাবে এই চাইল্ড বা এই বাচ্চাগুলো পাগল এবং তাদেরকে ছোট করে, এবং সেটা কিন্তু অ্যাকচুয়ালি আর একটা মেন্টাল একটা কন্ডিশন, এবং যেটা জন্ম থেকেই ডেভেলপমেন্ট হওয়ার না ক্ষেত্রে কিন্তু এটা হয়। তো সেক্ষেত্রে সমাজকে কি বার্তা দেবেন? তো মানুষের ধারণা আছে, কালোকে কালো বলে, মানে মোটাকে মোটা বলে, বা এইগুলি কি বলে। কিন্তু আমি বলব যে তাদেরকে ঠাটিয়ে একটা চড় মারলে ভালো হয়। মানে আমার দিক থেকে, যে পাগলটা কে? পৃথিবীতে 99% মানুষ পাগল। আমিও পাগল, তুমিও পাগল, সবাই পাগল। পাগল আমি অনেক পাগল জানি, যেটা তোমরা বোঝো না। ঘরের মধ্যে একটা ভালো মানুষ রয়েছে, কিন্তু সে সবসময়ের জন্য সে হয়তো মানে সে জল ঘাঁটছে। তার তার সবসময় মাইন্ডে হচ্ছে যে আমার হাতে নোংরা আছে। তাকে তুমি কি বলবে? ম্যানিয়া, হুম, তাই না? সেও তো এক ধরনের পাগল। হুম। তো আমরা তো সবাই মানে কিছু না কিছু নেগেটিভ গুণ নিয়ে আমরা, কেউ আছে কথা বলে, বেশি কথা বলে, কেউ আছে চুপ করে থাকে। মানে পাগল দেখবে, মানে আমরা যদি বিচার করি সেই অর্থে, তাহলে 99% মানুষ পাগল। পাগল ছাড়া কেউ নেই। আর যদি আমরা বলি যে ওদেরকে পাগল, তাহলে আমরা নিজেরাই পাগল। কারণ ওরা স্পেশাল। কেন আমরা বলি স্পেশাল চাইল্ড? কেন? আমাদের থেকে অনেক আলাদা, অ্যাডভান্স। আমরা ওদেরকে বুঝতে পারি না। যে বাবা-মার কাছে পাঠিয়েছে, সেই বাবা-মাও অনেক গুণী। তাই তাদের কাছে পাঠিয়েছে। যে বাবাকে পাঠিয়েছে, যে মায়ের কাছে পাঠিয়েছে, যে বাবা-মা অনেক গুণী, ঈশ্বর বুঝে ওর কাছে পাঠিয়েছে, যে এই বাচ্চাটা অন্য কেউ রাখতে, তেজ, এর গুণ, এর যে শক্তি, এগুলি অনেকে কেউ বের করতে পারে না ওর মধ্যে থেকে। ওর মধ্যে থেকে ট্যালেন্টটাকে বের করতে হবে। তোমার মধ্যে যে ট্যালেন্ট থাকবে, সেই ট্যালেন্টটা যদি আমি বের করতে পারি, তাহলেই আমি গুণী। তাই একটা কথাই তোমাদের বলি, সবাইকে জোর হাত করে রিকোয়েস্ট করছি যে এদেরকে পাগল বলো না। এরা অনেক গুণী গো, এরা অনেক ভালো। তোমরা যদি পাগল বলো, তাহলে তোমরা নিজের দিকে তাকিয়ে দেখো আয়নার দিকে, যে তুমি কিন্তু অনেক বড় একজন পাগল। যাই হোক,
আমার কথা যদি খারাপ লেগে থাকে মার্জনা করো, ক্ষমা করো। আমি আমার মনের কথা বললাম, কারণ আমি এদেরকে খুব ভালোবাসি। এদের মধ্যে কি গুণ আছে সেটা আমি জানি। এদের মধ্যে যদি সেই গুণগুলি ফুটিয়ে তোলা যায় আপার লেভেলে। শাস্ত্রীজি, যারা আজ এই পর্বটা দেখলেন এবং আপনার আশ্রম সম্পর্কে আরো জানতে চান বা সন্তানকে নিয়ে আসতে চান, তাদের শেষ কথাটা আপনি সকলকে বলুন। আসুন, সন্তানের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান নিয়ে আসুন। নিজের মনের সব প্রশ্ন নিয়ে আসুন। আমি বলবো না সব ঠিক হয়ে যাবে, কারণ আমি মিথ্যা সান্ত্বনা দিই না। আমি বলবো কোন পথে হাঁটলে আলো পাবেন, কোন দিকে আপনার সন্তানের প্রতিভা আছে, কোন সময়ে পরিবর্তন আসবে। আর যারা মনে করছেন আশ্রমে একবার এসে দেখি, তাদের বলছি দরজা সবসময় খোলা। এখানে বিচার নেই, করুণা নেই, আছে শুধু ভালোবাসা এবং একটাই প্রতিশ্রুতি, আপনার সন্তান এখানে নিরাপদ। কারণ আমি বিশ্বাস করি ডাক্তার শরীর সারান, শিক্ষক মাথা গড়েন, জ্যোতিষ পথ দেখান, আর মা বাবার ভালোবাসা সেটাই তাকে মানুষ করে। আমার আশ্রম সেই ভালোবাসাকেই একটু বড় করে দেওয়ার চেষ্টা করে। খুব ভালো কথা বলেছেন। দর্শক বন্ধুরা, আজকের এই বিশেষ পর্বটি যদি আপনাদের মনে একটু আলো এনে থাকে, তাহলে শেয়ার করুন। হয়তো আপনার একটা শেয়ারই কোনো এক মায়ের চোখের জল মুছিয়ে দেবে। নমস্কার, সকলে ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন, এবং অনুষ্ঠান শেষের আগে আপনি যদি কিছু বলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এটা তো সবসময় বলি। কিন্তু আজকে একটা কথাই বলবো, যে আমার আশ্রম, এই কথাটা বলা অন্যায় হবে। আমার আশ্রম না, আপনাদের আশ্রম, আপনার সবার আশ্রম। আজকে জয়দেব শাস্ত্রী দেগঙ্গাতে আশ্রম তৈরি করেছে। ওখানে অটিজম এবং বৃদ্ধ বৃদ্ধারা থাকবে। আর আপনাদের জন্য সবাইকে বললাম যে এই আশ্রমটা একটু আলাদা রকম, ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়। আপনাদের ভালোবাসা দিয়ে এই আশ্রমটি চলে। তাই আপনাদের কিছু সাহায্য, যারা আমার এই প্রোগ্রাম দেখছেন তাদের মধ্যে দিয়ে অনেকেই আছেন, যদি আমার এই উদ্যোগ আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার জন্য নয়, ছোট ছোট শিশুদের জন্য, বৃদ্ধাদের জন্য, যাতে আমি আরো ভালো ব্যবস্থা করতে পারি তাদের থাকার জন্য, একটু সহযোগিতা করবেন, এটুকুই প্রার্থনা করি। আর কিছু বলবো না। সবারই তো কিছু সাহায্যের দরকার। আমরা হয়তো একা সব কাজ করতে পারি না, কিন্তু সবাই মিলে যদি একসাথে হাত ধরে একটু একটু করে যদি সাহায্যের হাতটা বাড়িয়ে দিই, তাহলে অনেক কিছু করতে পারি। তাই যদি মনে করেন যে পাশে থাকবেন, আমার আশ্রমটা আরো বড় হবে এবং অনেক অনেক কাজ করতে পারবো। যারা যে অটিজম বাচ্চা পশ্চিমবাংলায় সমস্যায় থাকবে, তাদের সবাইকে রাখতে পারবো। যদি এরকম থিঙ্কিং থাকে, তাহলে একটু হেল্প করবেন। আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। ভালো লাগলে এই প্রোগ্রামটি শেয়ার করুন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর একটা কথা বলি, অটিজম বাচ্চাদের বাবা মারা, আপনারা দেরি করবেন না, অন্তত একবার ওর কুষ্টিটা বা ওর হাতটা দেখিয়ে নিন। দেখি না আপনার ছেলের মধ্যে কি গুণ লুকিয়ে আছে। জয় শ্রী ঠাকুর।